বাকপটুতা এবং মিথ্যাকে জোর গলায় বলাকেই বামপন্থীরা কৃতিত্ব বলে মনে করেন। অর্ধসত্য এবং অসত্য দিয়ে এভাবেই রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করেন তাঁরা। সম্প্রতি একটি টেলিভিশনের বিতর্কে সিপিআইএম নেতা শতরূপ ঘোষের বক্তব্য ফের সামনে আনলো সিপিএমের মিথ্যাচার ও দলিত বিরোধিতা। যাদবপুরের এবিভিপি ছাত্রনেতা নিখিল দাস, যিনি একজন দলিত পরিবারের সন্তান এবং নিজের যোগ্যতায় ছাত্র রাজনীতিতে উঠে আসা এক প্রতিনিধি, 2014 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় এলাকায় নিখিল দাসের বিরুদ্ধে শ্লীলতাহানির একটি মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে এবং পরবর্তীতে মামলাটি বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। কিন্তু আসল সত্যটি অনেক সময় সংবাদের শিরোনাম থেকে বাদ পড়ে যায়। পরবর্তীতে আদালতের পূর্ণাঙ্গ শুনানির পর সমস্ত অভিযোগ মিথ্যা প্রমাণিত হয় এবং নিখিল দাস বেকসুর খালাস পান। ভারতীয় বিচার ব্যবস্থার মূলনীতি অনুযায়ী যখন আদালত কাউকে নির্দোষ ঘোষণা করে, তখন তার বিরুদ্ধে অতীতে হওয়া রাজনৈতিক অভিযোগকে ভিত্তি করে চরিত্র হনন করা আইনের দৃষ্টিতে যেমন বেআইনি, তেমনি নৈতিক দিক থেকে অত্যন্ত অন্যায়। গরিব পরিবারের সন্তান বলেই বামপন্থীরা আমাকে বারবার ছোটলোক বলছে, আক্রমণ করছে। নিজের ভিডিও বার্তায় এমনটাই জানালেন এবিভিপি নেতা নিখিল দাস। 2012 এবং 2013 সালে হোস্টেলের ক্যাম্পাসের দুটি র্যাগিংয়ের ঘটনা নিয়ে যখন আমাদেরকে ভুল বোঝানো হয়, তখন এই ডিএসএফ বা নকশালীদের বা বামপন্থী এদের বিরুদ্ধে গিয়ে কথা বলি। তখন থেকে আমি এদের বিষ নজরে ছিলাম। এবং অন্যদিকে তৎকালীন রাজ্য সরকার তৃণমূলের যে নীতি বা কাজকর্ম, সেগুলো নিয়ে আমার অনেক অভিযোগ ছিল। সেই কারণে তখন আমাকে ফেক মোলেস্টেশন কেসে জড়িয়ে দেওয়া হয়, আমাকে শেষ করে ফেলার চক্রান্ত করা হয়। কারণ আমার কোনো ফ্যামিলি ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড প্রচণ্ড রকম উইক, কোনো রকম রাজনৈতিক প্রভাব আমার ছিল না, আজও নেই। আমরা যারা গরিব ঘরের ছেলেরা পড়াশোনা করতে আসি যাদবপুরে, যারা তো কষ্ট করে যাদবপুর হোস্টেলে থেকেই পড়াশোনা করেছি আমি, নাহলে আমাদের পড়াশোনা করা বেসিক্যালি সম্ভবই হতো না। আচ্ছা, আমরা ক্যাম্পাসে এসে এই যারা এলিট ক্লাস বামপন্থী, যারা বলে সর্বহারাদের কথা, কিন্তু আসলে এলিট ক্লাস লোকজন, যারা আমাদের মতো গরিব ঘরের ছেলেদের, যারা আমরা SC ST ছেলে, যারা ব্যাকগ্রাউন্ড খুব বেশি ভালো হয় না, তারা যখন আসি আমাদেরকে ছোট লোক বলে আমাদেরকে কেন দাগিয়ে দেওয়া হয়, কেন আমাদের পেছনে পড়ে থাকে এই পুরো সমস্ত সিস্টেম, এলিট ক্লাস সিস্টেম, সিপিএমের এই নোংরা সিস্টেম। এদের বিরুদ্ধে কি কথা বলতে গেলেই কি আমাদেরকে ছোট লোক বলে, নিচু জাত বলে কথা শুনতে হবে? আমি জানি না এটা কেন। তখন আমি এবিপি সক্রিয়ভাবে করতাম না, কিন্তু জাতীয়তাবাদী ভাবধারা ছিল, আমার তৃণমূলের সাথে যে নীতি সেইগুলো নিয়ে গণ্ডগোল ছিল। ক্যাম্পাসে বাম অতি বাম যারা আছে তাদের সাথে আমার 2012 এবং 13 সালের যে ঘটনা ঘটে সেগুলো নিয়ে আমার বেসিক্যালি তর্ক হয়। এই ঘটনায় জোর জবরদস্তি করে বলির পাঠা হিসেবে আমাকে এবং আরেক জুনিয়রকে বেসিক্যালি আমাদেরকে ফাঁসিয়ে দেওয়া হয়। তখন যে আইসিসি গঠন করা হয়েছিল, তার রিপোর্ট আমাদেরকে তৎকালীন ডিন অফ স্টুডেন্ট ছিলেন, বলেছিলেন যে তোমরা নির্দোষ আমরা জানি, কিন্তু আমাদের এখন উপায় নেই তোমাদেরকে আমরা রিপোর্টটা দেওয়ার। তা আমি আশা করব এখন বর্তমান যে ভিসিসের আছেন, অথরিটি আছে, এটা রিপোর্টটা যদি বের করে তাহলে প্রমাণ হবে যে বেসিক্যালি আমরা নির্দোষ ছিলাম। তো তারপরে আমরা যেহেতু নির্দোষ ছিলাম, এই জন্যই আমরা বেসিক্যালি আমি কিন্তু তারপরে ইউজি ডিগ্রি আমি 2016 সালে কমপ্লিট করি। তারপরে 2 বছর 16 থেকে 18 আমি যেহেতু সিভিল ইঞ্জিনিয়ার ছিলাম, তো আমি কাজ পেয়েছিলাম। আমি 2 বছর কাজও করি বাইরে কনস্ট্রাকশন সাইডে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়। 2018 সালে মোটামুটি কেসটা ক্লোজ হয়ে যায়। আমি ব্যাক টু যাদবপুর ইউনিভার্সিটি। অথচ টেলিভিশন চ্যানেলের ক্যামেরার সামনে শতরূপ ঘোষ ঠিক এই তথ্যটাকেই কৌশলে এড়িয়ে গেলেন। নিখিল দাস যে আদালতের বিচারে নির্দোষ সাব্যস্ত হয়েছেন, সেই সত্যটা না জানিয়ে তাকে মোলেস্টার বা জেলখাটা আসামি হিসেবে চিহ্নিত করার এই প্রচেষ্টা কেবল ব্যক্তি নিখিল দাসের ওপরেই আক্রমণ নয়, বরং এটা তার দলিত পরিচয় এবং সংগ্রামকে খাটো করার এক সুস্পষ্ট মানসিকতাকেই প্রদর্শন করে।
প্রশ্ন উঠছে, একজন দলিত পরিবারের ছাত্রনেতা যখন স্বমহিমায় প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছেন, তখন তার অতীতকে এভাবে বিকৃত করা রাজনৈতিক প্রতিহিংসা নয় কি? দলিত এবং সামাজিকভাবে অনগ্রসর শ্রেণীর প্রতিনিধিত্বকে রাজনৈতিক ক্ষেত্রে এভাবে আক্রমণ করা এক প্রকার বৈষম্যমূলক মানসিকতারই পরিচয় দেয়। সবচেয়ে বড় বিষয় হলো, অন্যের দিকে আঙুল তোলার আগে নিজের ঝুলির খবর রাখা প্রয়োজন। শতরূপ ঘোষ, যিনি নিজেকে এবং নিজের দলকে সমস্ত অপরাধের ঊর্ধ্বে রেখে নৈতিকতার পাঠ দিচ্ছেন, তার নিজস্ব রাজনৈতিক রেকর্ড কিন্তু পুরোপুরি নিষ্কলঙ্ক নয়। 2021 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সময় নির্বাচন কমিশনে জমা দেওয়া শতরূপ ঘোষের নিজের হলফনামা পর্যালোচনা করলেই দেখা যায় যে তার বিরুদ্ধেও শ্লীলতাহানির মতো ফৌজদারি মামলা ও অভিযোগ নথিভুক্ত রয়েছে। বেঙ্গল আউল নামের একটি সমাজ মাধ্যমের পেজে এমনটাই লেখা হয়েছে। অতএব যে ব্যক্তি নিজে একাধিক ফৌজদারি মামলার মুখোমুখি এবং যার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো আইনি প্রক্রিয়ার অধীনে রয়েছে, তিনি যখন আদালত কর্তৃক বেকসুর খালাস পাওয়া একজন দলিত ছাত্রনেতাকে জনসমক্ষে অপমান করেন, তখন তা নৈতিকতার চরম দ্বিমুখী নীতিকেই প্রকাশ করে। যদি 2014 সালের মিথ্যা ও খারিজ হয়ে যাওয়া অভিযোগের উপর ভিত্তি করে কাউকে বারবার দাগিয়ে দেওয়া যায়, তবে নিজের হলফনামায় উল্লেখিত মামলার ভিত্তিতে শতরূপ ঘোষের নৈতিক অবস্থান নিয়েও একই রকম প্রশ্ন ওঠা স্বাভাবিক। সিপিএমের এই ভণ্ডামি দ্বিচারিতা নিয়ে আপনার মত কি? নিখিল দাস দলিত হওয়ার কারণেই কি বামপন্থীরা এত আক্রমণ করছে? আপনার মতামত জানান কমেন্ট করে। ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।